বেশ কিছুদিন ধরেই আমার মায়ের শরীর অনেক খারাপ ছিল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, কিন্তু তার চিকিৎসা করানোর মতো পর্যাপ্ত টাকা আমার কাছে ছিল না। ডাক্তার বলল, মায়ের চিকিৎসা করাতে হলে আমার অফিসে চলে এসো। কথামতো আমি ডাক্তারের অফিসে গেলাম। মায়ের চিকিৎসার জন্য আমি নিজেকে বিক্রি করে দিলাম। কিন্তু যেই ডাক্তার মায়ের চিকিৎসা শুরু করলেন, অমনি তার হুঁশ উড়ে গেল। কারণ তিনি তো আমাকে চিনতে পেরেছিলেন। আমার নাম মিতালি, আমার বয়স এখন 22 বছর, দেখতে শ্যামলা আর সেই সুন্দরী 4 ফুট 11 ইঞ্চি লম্বা, এক দেখাতেই যে কেউ দেখলে প্রেমে পড়তে বাধ্য। তো আসল ঘটনায় আসা যাক। যখন আমার মায়ের শরীর খারাপ হয়, তখন আমি তাকে অনেক ডাক্তার দেখাই, কিন্তু কোনো লাভ হয় না। দিন দিন মায়ের অবস্থা আরও খারাপ হতে থাকে। ডাক্তাররা মায়ের রোগটাকে অপ্রতিকার্য ঘোষণা করেছিল, কিন্তু মা ছাড়া আমার আর কেউ ছিল না। আমি মায়ের এই অবস্থা দেখে খুব কাঁদতাম। আমি মায়ের একমাত্র মেয়ে ছিলাম, আমার কোনো ভাইবোন ছিল না যে আমাকে সাহায্য করবে। মায়ের চিকিৎসার জন্য আমি আমাদের সমস্ত জমিজমা বিক্রি করে দিয়েছিলাম। এখন আমার হাতে বেশি টাকাও নেই। মায়ের অসুস্থতার খবর পেয়ে একদিন মামা আমাদের বাড়িতে আসে। এসে বলে, তোমাদের উপর দিয়ে এত ঝড় বয়ে গেছে, আর তোমরা আমাকে একবারও খবর দাওনি। একবার যদি আমাকে ফোন করতে, তাহলেই আমি চলে আসতাম। আমি মামাকে কি আর বলবো। অনেকবার আমি মামার বাড়িতে ফোন করেছিলাম আমাদের অবস্থার কথা বলার জন্য, কিন্তু মামিমা প্রত্যেকবার আমাকে অপমান করে ফোন কেটে দিয়েছিল। মামিমা বুঝতে পেরেছিল যে আমি তার স্বামীর আর ছেলের কষ্ট করে রোজগার করার টাকা খরচ করতে চাই। মামা মায়ের সাথে অনেক কথা বলল, আর মা চুপ করে শুনল। মায়ের সাথে কথা শেষ হওয়ার পর মামা আমাকে বলল, মিতালি, তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, তোমরা আমার সাথে আমার বাড়িতে যাবে। আমার একেবারে ইচ্ছে ছিল না মামার বাড়িতে যাওয়ার। মামার ছেলেকে আমার পছন্দ নয়। কিন্তু মামা বলল, যতদিন না আমার মা পুরোপুরি সুস্থ হচ্ছে, ততদিন আমরা তাদের বাড়িতেই থাকব। আর মামার বাড়িতে থাকা মানে রোজ মামিমার কথা শোনা। মামিমা এমনিতেই আমার সুন্দরী দেখতে হওয়া নিয়ে হিংসা করত। সে বলতো আমি সব ছেলেকে আমার রূপের জালে ফাঁসাই। কিন্তু মামা জোর করল, তাই আমাকে বাধ্য হয়ে জিনিসপত্র গোছাতে হলো। মামা আমাদের তার বাড়িতে নিয়ে গেল। মামিমা তো এই খবরটা পেয়ে গোটা বাড়ি মাথায় তুল। মামিমা বলতে লাগলো, এমনিতেই এত খরচ, তার উপর আরও 2 জন মানুষকে বাড়িতে নিয়ে এলে এদের খাওয়া-পড়ার খরচ কে দেবে? তখন মামা গিয়ে মামিমার কানে কিছু একটা বলল, আর মামিমা চুপ করে। মামিমা আমাকে বলল, যাও মিতালি, তোমার মাকে নিয়ে ঘরে যাও। আমি যেতে যেতে ভাবতে লাগলাম, মামা কি এমন বল মামিমাকে যে মামিমা এরকম বদলে গেল? কিন্তু কিছুক্ষণ পর আমি এ ব্যাপারটা ভুলে গেলাম আর মাকে নিয়ে চিন্তা করতে শুরু করলাম। আমি ভাবলাম যে আমি যদি শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে পাই, তাহলে মায়ের চিকিৎসার টাকাটা জোগাড় করতে পারবো। কিন্তু আমার চিন্তা ছিল যে মামা যদি আমাকে চাকরি করতে না দেয়া। পরের দিন সকালে উঠে আমি প্রথমে রান্নাঘরে গেলাম কিছু খাবারের বন্দোবস্ত করতে। তখন মামিমা রান্নাঘরে এসে আমাকে বলল, দেখো মিতালি, এখন তো তোমাকে আর তোমার মাকে এই বাড়িতেই থাকতে হবে। তুমি তো জানো জিনিসপত্রের দাম কিরকম বেড়েছে। তুমি এক কাজ করো, শহরে কোনো ছোটখাটো একটা চাকরি খুঁজে নাও, তাহলে কিছু না হোক মায়ের ওষুধের খরচাটা তো তুমি দিতে পারবে। বাকি ব্যবস্থা আমি আর তোমার মামা করে নেব, সে নিয়ে তোমায় ভাবতে হবে না। আমি মামিমার এই রূপটা কোনোদিন দেখিনি, তার ব্যবহার একদম বদলে গিয়েছিল। সে আমার সাথে খুব ভালো ব্যবহার করছিল, আমার আর মায়ের খুব ভালোভাবে খেয়াল রাখছিল। আমি দেখে অবাক হলাম যে এক রাতের মধ্যে মামিমা এতটা কি করে বদলে গেল। মামা কি এমন বল মামিমাকে যে সে নিজেকে বদলাতে বাধ্য হলো? সে যাই হোক, আমি তো এই বিষয়ে খুশি ছিলাম যে আমি এখন চাকরি করতে পারবো, কেউ আমাকে বাধা দেবে না। আমি ঘরে এসে মাকে বললাম যে আমি চাকরি করতে চাই, কারণ আমি জানি মায়ের এটা জানা দরকার তার মেয়ে সারাদিন কোথায় থাকবে। মা আমাকে চাকরি করতে বারণ করল না। মাও বুঝতে পেরেছিল যে এখন আমরা মামার বাড়িতে আছি, তাই নিজেদের খরচাটা যতটা সম্ভব নিজেদেরকেই চালাতে হবে। শহরে আমার একটা বন্ধু ছিল, তার নাম বিপুল। আমি তাকে ফোন করে সব কথা বললাম। সে বলল, মিতালি, তুমি আমাকে মাত্র 2 দিন সময় দাও, আমি চেষ্টা করছি আমার অফিসে তোমাকে একটা কাজ জোগাড় করে দিতে। যদি তোমার এখানে কাজটা হয়ে যায়, তাহলে খুব ভালো হবে, আমরা 2 বন্ধু একসাথে কাজ করতে পারবো। কথাটা শুনে আমি খুব খুশি হলাম, কারণ আমি প্রথমবার শহরে কাজ করতে যাব। কিন্তু আমার ভয় লাগছিল এই ভেবে যে শহরের পরিবেশটা কেমন হবে, আমি ওখানে গিয়ে মানিয়ে নিতে পারবো কিনা। এই ভাবতে ভাবতে 2 দিন কেটে গেল। 2 দিন পর বিপুল আমার বাড়িতে চলে এলো। এসে বলল, মিতালি, তোমার ভাগ্যটা খুব ভালো।
কাল আমি অফিসে তোমার কথা বলতেই ওরা তোমাকে নিতে রাজি হয়ে গেল। ওদের একটা খাঁটি মেয়ের দরকার ছিল, আর আমি জানি তুমি কাজটা ভালোভাবে করতে পারবে। ওরা এটাও বলেছে যে তোমাকে ভালো পারিশ্রমিক দেওয়া হবে। বিপুলের কথা শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু আমার চিন্তা হয় যে অফিসের মালিক কেমন হবে। পরের দিন সকালে আমি প্রার্থনা করে বিপুলের সাথে অফিসে এলাম। এসে আমি জানতে পারলাম যেই মালিক আমাকে কাজে রেখেছেন তিনি কোনো কাজে কিছুদিনের জন্য শহরের বাইরে গেছেন। এটা একটা সার্জিক্যাল কোম্পানি ছিল যেখানে চিকিৎসার সরঞ্জাম তৈরি হতো। প্রথম কয়েকদিন আমাকে বিপুলের সাথেই রাখা হয়েছিল যাতে আমি ভালো করে কাজটা শিখতে পারি। প্রথম কয়েকদিন আমার অফিসে আসতে অস্বস্তি হচ্ছিল, কিন্তু আস্তে আস্তে আমি এখানকার পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিলাম। আমি বিপুলের সাথেই অফিসে আসতাম আর ছুটি হলে তার সাথেই বাড়ি ফিরতাম। 8-9 দিন হয়ে গেল আমি এখানে কাজ করছি, কিন্তু এখনো আমি আমার মালিককে দেখতে পাইনি। আমি এখনো জানি না তিনি কে আর তিনি কেমন। আমি একবার ওনার সাথে দেখা করতে চাই, যিনি আমাকে কোনো ইন্টারভিউ না নিয়েই চাকরিটা দিয়ে দেন। আমার শিক্ষা যোগ্যতা বেশি নয়, আমি কেবল 10ম পাস করেছিলাম। বাবা মারা যাওয়ার পর আমার আর পড়াশোনা করা হয়নি। একদিন মায়ের শরীরটা খুব বেশি খারাপ হয়েছিল। আমি সেই সময় অফিসে ছিলাম। মামিমা আমাকে ফোন করে বলে, তোমার মায়ের শরীরটা খুব খারাপ, তুমি এখনই বাড়ি চলে এসো। মামিমার গলাটা খুব চিন্তিত শোনায়। আমি সঙ্গে সঙ্গে বিপুলকে বলে বাড়ি চলে এলাম। এসে দেখি মা খুব অসুস্থ। আমি মাকে নিয়ে হাসপাতালে গেলাম। সেখানে ডাক্তার মাকে দেখে জবাব দিয়ে দিল, বল তুমি ওনাকে রাজধানীতে নিয়ে যাও। তখন আমার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু তাও আমি মাকে কলকাতায় নিয়ে এলাম। আমি চাই না টাকার জন্য মায়ের চিকিৎসা বন্ধ হয়ে যাক। কলকাতায় নিয়ে এসে আমি মাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। ওখানে ডাক্তার আমাকে ধৈর্য ধরতে বলে, তারা তাদের দিক থেকে পুরো চেষ্টা করছে। আমার কিছু ভালো লাগছিল না, মনে হচ্ছিল মা যে কোনো সময় আমার ছেড়ে চলে যেতে পারে, তারপর আমি এই পৃথিবীতে পুরোপুরি একা হয়ে যাব। 2-3 ঘন্টা পর ডাক্তার আমাকে তার অফিসে ডাকেন আর ডেকে বলেন, তোমার মায়ের অবস্থা খুব খারাপ, তার কিডনি দুটো খারাপ হয়ে গেছে। আমাদের এখনই তার চিকিৎসা শুরু করতে হবে। তার জন্য তোমাকে 5 লাখ টাকা জমা দিতে হবে, তবেই আমরা তোমার মায়ের চিকিৎসা শুরু করতে পারব। এত মোটা টাকার অঙ্ক শুনে তো আমার হাত পা কাঁপতে থাকে। আমি ভাবতে থাকি, এতগুলো টাকা আমি কোথা থেকে জোগাড় করব। ডাক্তার বাবু মনে হয় আমার অবস্থাটা বুঝতে পারছিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করেন, তোমার কিছু অসুবিধা থাকলে আমায় বলতে পারো। আমি আমার 2 হাত দিয়ে মুখটা ঢেকে কাঁদতে লাগলাম আর কাঁদতে কাঁদতে বললাম, ডাক্তার বাবু, আমার কাছে পয়সা নেই। আমি আমার মায়ের চিকিৎসা করাতে চাই, কিন্তু আমার কাছে একটা টাকাও নেই। আপনি বলে দিন কি এমন করলে আমি আমার মায়ের চিকিৎসা করাতে পারবো। আমি অনেক কষ্টে টাকার ব্যবস্থা করে ওনাকে কলকাতায় নিয়ে এসেছি। ডাক্তার বাবু চিন্তায় পড়ে যান। উনি আমার কাঁধে হাত রেখে বলেন, ঠিক আছে, আজ বিকেলে তুমি আমার অন্য একটা অফিসে এসো, সেখানে আমি তোমাকে কাজ দেব আর টাকাও দেব, যেটা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করাতে পারবে। তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তোমার মাকে আর বাঁচানো যাবে না। আমি কোনোভাবেই মাকে হারাতে চাই না, তাই আমি ডাক্তার বাবুর কথা মেনে নিলাম। বিকেলে আমি ডাক্তার বাবুর দেয়া ঠিকানায় গিয়ে পৌঁছালাম, যেখানে ওনার আরও একটা অফিস আছে। সেখানে গিয়ে আমার একটা বড় ঝটকা লাগলো, কারণ সেটা সেই অফিস যেখানে আমি বিপুলের সাথে কাজ করি। সন্ধে 5:30 বাজছিল। ডাক্তার বাবু আমার জন্য অপেক্ষা করছিলেন। তিনি আমাকে দেখে হাত ধরে তার অফিসে নিয়ে আসেন এবং বসতে বলেন। আমার একটু ভয় করছিল, কারণ অফিসে আমি একদম একা ছিলাম। কিছুক্ষণ বসার পর ডাক্তার বাবু বললেন, তুমি তো তোমার মায়ের চিকিৎসা করাতে চাও, তাই না? তাহলে তুমি আমার জন্য কি করতে পারবে? আমি বললাম, স্যার, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার মাকে বাঁচিয়ে দিন। আমার কথা শুনে ডাক্তার বাবু কিছুক্ষণ ভেবে বললেন, তোমাকে আমার সাথে সম্পর্ক করতে হবে। আমি তোমার থেকে যা চাইব তোমাকে তাই হবে। তুমি যদি আমার কথা শোনো, তাহলে তোমার মায়ের চিকিৎসার সব খরচ আমি দেব। আর যদি না শোনো, তাহলে কালকে তোমার মাকে নিয়ে অন্য কোনো হাসপাতালে চলে যেও। উনার কথা শোনা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি বুঝতে পারছিলাম উনার নজর আমার শরীরের দিকে। উনি আমাকে ভোগ করতে চান। আমি বললাম, স্যার, আপনি আমাকে কাজ দিন, আর প্রতি মাসের পারিশ্রমিকটা আপনি রেখে দেবেন। উনি বললেন, তুমি সত্যি খুব সরল। এতগুলো টাকা কি কেউ এমনি এমনি দেয়? তুমি আমাকে আমার জিনিসটা দিলে আমি তোমাকে তোমার জিনিসটা দেব। বাধ্য হয়ে আমাকে মায়ের চিকিৎসার জন্য নিজের দেহ সম্মান দুটোই বিক্রি করতে হয়।
আমি নিজেকে বিক্রি করে দিই। আমার নিজের উপরে ঘৃণা হচ্ছিল। পৃথিবীর সমস্ত ডাক্তারদের উপর রাগ হচ্ছিল। মনে হচ্ছিল এরা কেমন ডাক্তার? রোগীদের প্রাণ বাঁচানোর জন্য এরা লোককে নিজেদের ইচ্ছেমত ব্যবহার করে। আমার নিজের উপরেও রাগ হয় এই ভেবে যে আমি এরকম একটা জায়গা চাকরি করছিলাম। আমি যদি জানতাম যে বিপুল আমাকে যেই অফিসে কাজ করতে নিয়ে যাচ্ছে সেখানে ডাক্তার এরকম, তাহলে আমি কখনোই এই চাকরিটা করতাম না। আমি যখন পরের দিন কোনো রকমে নিজেকে সামলে হাসপাতালে গেলাম, তখন জানতে পারলাম যে ডাক্তার বাবু 2-3 দিনের জন্য কোনো কাজে বাইরে গেছেন। আমার ওনার উপর খুব রাগ হলো। উনি আমার মায়ের চিকিৎসা করাবেন বলে আমাকে ব্যবহার করলেন আর তারপর নিজেই শহরের বাইরে চলে গেলেন। আমি ভাবতে লাগলাম যে এখন আমি মাকে নিয়ে কোথায় যাব। তখন আমার মনে হলো যে আমি নিজের সম্মানও হারালাম আর নিজের মাকেও বাঁচাতে পারলাম না। আমি খুব কাঁদতে শুরু করলাম। সেই সময় ওখানে একজন নার্স এসে বললেন, ডাক্তার বাবু আপনার মায়ের সমস্ত টাকা জমা করে দিয়েছে, উনার চিকিৎসা শুরু হয়ে গেছে। আপনি কোনো চিন্তা করবেন না, উনি 2-3 দিন পর ফিরে আসবেন। এটা শুনে আমি কিছুটা স্বস্তি পেলাম। মায়ের প্রাণটা তো বেঁচে যাবে, কিন্তু আমি এখন এই মুখ নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো? মায়ের চিকিৎসার জন্য আমি ভুল পথে হেঁটেছি। আমি এখন এই বিষয় নিয়ে ভাবতে চাই না, কারণ আমি যতই ভাবব ততই নিজের কাছে ছোট হয়ে যাব। মায়ের চিকিৎসা শুরু হয়ে গিয়েছিল। আমি স্রষ্টার কাছে প্রার্থনা করতে লাগলাম যে উনি যেন আমার মাকে সুস্থ করে দেন আর আমি যেটা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের সর্বদা হাসি খুশি রাখার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি দেখে একটি লাইক করবেন এবং SMAGK চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি স্রষ্টাকে বলতে লাগলাম যে আমি কখনো এই কাজটা করতে চাইনি, কারোর সাথে অবৈধ সম্পর্কে জড়াতে চাইনি, কিন্তু আমাকে এটা করতে হয়েছে আমার মাকে বাঁচানোর জন্য। আমি যদি এটা না করতাম তাহলে পয়সার অভাবে আমার মায়ের চিকিৎসা হতো না আর মা মারা যেতেন। আমি যখন প্রার্থনা করছিলাম তখন মামা মামিমা হাসপাতালে আসে। এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মামিমাকে কাঁদতে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, তোমরা কাঁদছো কেন? চিন্তা করো না, আমার ঠিক হয়ে যাবে। মামা বললেন, আমরা তোমায় না খুঁজেছি? আমি আর তোমার মামিমা কলকাতার কোনায় কোনায় তোমাকে খুঁজে বেরিয়েছি। তুমি কোথায় চলে গেছিলে? একবার তো আমাদের ফোন করে জানাতে পারতে যে তুমি তোমার মাকে নিয়ে এই হাসপাতালে এসেছ। আমি মনে মনে ভাবলাম, মামা আপনাকে কি আর বলতাম? আমার বলার আর কিছুই বাকি নেই। মামিমা আমার সাথে খুব ভালোভাবে কথা বলছিলেন। কিছুক্ষণ পর মামা মামিমাকে ইশারায় বলেন, তুমি এদিকে এসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। মামিমা মামার কথা শুনতে চলে গেল আর আমি ওখানেই বসে রইলাম। আমি 10-15 মিনিট ওখানেই বসে রইলাম, তারপর আমি মাকে দেখার জন্য তার কেবিনের দিকে চলে গেলাম। ওখান থেকে আমি মামা মামিমার কথা শুনতে পাচ্ছিলাম। মামা মামিমাকে বলছিল, তোমাকে ভালো ব্যবহারটা চালিয়ে যেতে হবে, তাতে আমাদেরই লাভ হবে। মামার কথা আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু মামার পরের কথাটা শুনে আমার হুঁশ উড়ে গেল। মামা যা করছিল সব লোভে পড়ে করছিল। আমি জানতে পারলাম যে বাবা মায়ের নামে 2 কোটি টাকার ইন্স্যুরেন্স করে রেখেছেন। এই কথাটা শুধু আমার মা আর মামা জানতেন। মা কখনো আমাকে এই কথাটা বলেনি, হয়তো সে ভুলে গিয়েছিল যে তার নামে কোনো ইন্স্যুরেন্স আছে। আমার মামা ওই টাকাটা পেতে চান, কারণ তিনি ভেবেছিলেন যে আমার মা আর বাঁচবেন না। মা মারা যাবার পর আমি যখন নিজের মধ্যে থাকব না, তখন মামা উকিলকে ডেকে নিজে কাগজে সই করে ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে নেবেন, কারণ মা মারা যাওয়ার পর সেই ইন্স্যুরেন্সটা শেষ হয়ে যাবে আর মামা টাকাটা পেয়ে যাবে। মামার এত লোভ দেখে আমি চমকে গেলাম। আমি যদি আগে জানতাম যে মায়ের নামে এত টাকা ইন্স্যুরেন্স করা আছে, তাহলে আমাকে এই খারাপ কাজটা করতে হতো না। আমি তো হুডোতে একটা ভুল কাজ করে বসেছি। আমি যদি আরেকটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে ভাবতাম, তাহলে হয়তো কিছু একটা উপায় বের করতে পারতাম। কিন্তু এখন আফসোস করা ছাড়া আর কিছু করার নেই। মা আগের থেকে ভালো ছিল। ডাক্তার তাকে 15 দিনের জন্য হাসপাতালে রেখেছিল। আমি এখন মামা মামিমার মতলবটা জেনে গেছি, তাই আমি তাদেরকে মায়ের থেকে দূরে রাখি, পাছে তারা লুকিয়ে কোনো কাগজে মায়ের আঙ্গুলের ছাপ নিয়ে নেয়। সেদিন দুপুরে নার্স আমাকে এসে বলে, ডাক্তার বাবু ফিরে এসেছেন আর উনি আপনার মায়ের কেবিনে দেখতে গেছেন যে উনি ঠিক আছেন কিনা। আমিও মায়ের কেবিনে চলে গেলাম। আমি ডাক্তার বাবুর দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না, কিন্তু ডাক্তার বাবু যেই মায়ের দিকে তাকালেন অমনি তিনি চেঁচিয়ে উঠলেন,
মা ওনার দিকে তাকিয়ে রইল। আমি ডাক্তার বাবুর এরকম আচরণ দেখে অবাক হয়ে গেলাম। কি হয়েছে দেখার জন্য আমি সামনে এগিয়ে এলাম, কিন্তু আমার কিছু বলার আগেই মা ডাক্তার বাবুর হাতটা নিয়ে নিজের মুখে লাগা। ডাক্তার বাবু একটু ঘাবড়ে গিয়েছিলেন। আমি কিছু বুঝতে পারছিলাম না, এসব কি হচ্ছে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই মা বলে, তুমি কোথায় চলে গেছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। তোমাকে খুঁজতে খুঁজতে আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার ভাইপো, তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো আমি তোমাকে নিজের ছেলের মতো বড় করেছি। আমার বোন মারা যাওয়ার পর আমি তোমাকে নিজের ছেলে হিসেবে গ্রহণ করেছিলাম। তুমি শহরে পড়াশোনা করতে চলে গেছিলে, তারপর আর আমার দিকে ফিরেও তাকাওনি, একবারও খোঁজ নাওনি। যেই মা তোমাকে বড় করেছে সে বেঁচে আছে না মরে গেছে? ডাক্তার বাবু এতক্ষণ ধরে চুপ করে দাঁড়িয়েছিলেন। আমি বুঝতে পারলাম যে ডাক্তার বাবু আমার মায়ের নিজের ভাইপো। এখন তো আমার মরে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। আমি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন মা আমাকে ডেকে বলে, মিতালি, একে দেখো, এ আমার ভাইপো আর তুমি তার স্ত্রী। স্ত্রীর কথাটা শুনে আমি কেঁপে উঠলাম। ডাক্তার বাবু বললেন, হ্যাঁ, আপনার মেয়ের সাথে আমার আগেই দেখা হয়েছে। মাসি, আমিও আপনাকে অনেক খোঁজার চেষ্টা করেছি, কিন্তু মনে হয় আপনারা আপনাদের ঠিকানা বদলে ফেলেছিলেন। আমি মাকে আমার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আমার তো বিয়ে হয়নি, তাহলে আমি ডাক্তার বাবুর বউ কী করে হলাম? ডাক্তার বাবু আর মা আমার মনের কথাটা বুঝতে পারেন। মা বলে, তোমার যখন 11 বছর বয়স ছিল তখন আমি বিপুলের সাথে তোমার বিয়ে দিয়ে দিয়েছিলাম, যাতে পরে কোনো অসুবিধা না হয়। বিপুল মাকে আর কথা বলতে বারণ করলেন, বললেন, মাসি, আপনি আরাম করুন, আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পর আমরা এ বিষয়ে কথা বলবো। বিপুল আমাকে নিজের অফিসে নিয়ে আসে আর বসতে বলে। আমি একটা রোবটের মতন তার সব কথা মেনে চলছিলাম। সে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমি তোমার সাথে ভুল করেছি, কিন্তু আমি কি করতাম? তুমি যবে থেকে এই অফিসে কাজ করতে এসেছ তবেই থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমার মাসির মেয়ে আর আমার স্ত্রী। কিন্তু সেই দিন আমাকে কিছু কাজের জন্য রাজধানী যেতে হয়েছিল, তাই আমার তোমার সাথে দেখা হয়নি। তারপর তুমি হাসপাতালে এলে, আমি জানতাম যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার সাথে অবৈধ সম্পর্ক গড়ছি। কিন্তু তখন আমি তোমাকে কিছু বলতে পারিনি, কারণ তোমার মামা আর তার ছেলে মিলে তোমার বিয়ে দেওয়ার প্ল্যান করছিল, যাতে তারা তোমার ইন্স্যুরেন্সের সব টাকা নিয়ে নিতে পারে। আমি তোমাকে কিছু বলিনি কারণ আমি চাইনি যে তুমি দুশ্চিন্তা করো। তোমার কোনো চিন্তা নেই, আমি ওই লোকগুলোর ব্যবস্থা করে ফেলেছি যারা টাকার লোভে সম্পর্কের মান রাখতে পারেনি। আমার এখনো এই পুরো ব্যাপারটা বিশ্বাস হচ্ছিল না। আমার বিশ্বাস হচ্ছিল না যে স্রষ্টা আমার ভাগ্যটা এইভাবে পাল্টে দেবে। আর যার সাথে আমি না চাইতেও সম্পর্ক তৈরি করতে বাধ্য হয়েছি সে আমার স্বামী হবে। মা তো বিপুলকে পেয়ে খুব খুশি। জানি না আমি কি এমন পুণ্য করেছিলাম যে স্রষ্টা আমাকে এইভাবে বাঁচিয়ে দিল। মাও পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। বিপুল উকিলের সাথে দেখা করে ইন্স্যুরেন্সটা বন্ধ করে দিল আর সব টাকা আমার নামে করে দিল, যাতে আমি আরও ভালোভাবে মায়ের চিকিৎসা করাতে পারি। বিপুল আমাকে বলল যে আমাকে আর অফিসে যেতে হবে না। মা আমাদের সাথেই থাকত, কারণ আমি আর বিপুল ছাড়া মায়ের আর কেউ ছিল না। মামা মামিমা তাদের কাজের জন্য লজ্জিত ছিল। তারা অনেকবার আমার মায়ের কাছে ক্ষমা চাইল আর মাও তাদের ক্ষমা করে দিল। কিন্তু বিপুল তাদের আমাদের বাড়িতে আসতে বারণ করে দেয়া। আমি বিপুলের সাথে খুব খুশি ছিলাম। হঠাৎ একদিন মা আমাদের ছেড়ে চলে গেল। কিন্তু সময় সবকিছু ভুলিয়ে দেয়া, আমিও আমার পরিবার আর বাচ্চাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। স্রষ্টার কাছে প্রার্থনা করি যে সে যেন সবসময় আমাদের সুখে রাখে। আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।